সিএনআরসি নিয়ে এখন যে কথা উঠছে 2003 সালে যখন বিলটা পাস হয় এবং 2004 সালে আমরা 7 দিন ধরে না খেয়ে ঠাকুরনগরে বসেছিলাম, তো তখন কোনো বাঙালির কানে জল যায়নি এবং তখন এখানে বামফ্রন্ট সরকার ছিলেন ক্ষমতায়। আমরা ও শীতকালীন অধিবেশনে বসে সময়ে অনশনে বসেছিলাম যে যেন মেসেজটা ওরা এখান থেকে বিলটা মানে উল্টো বিলটা পাঠায়, তো সেটা কিন্তু তারা খুব সচেতন ভাবেই সেটা করেননি। ভারতের ফাঁসিবাদের যে রূপ সেটা কি বিভৎস আকার ধারণ করছে সেটা আপনারা প্রেসের লোক আমাদের চেয়ে অনেক ভালো জানেন। আমরা শুধু বলতে চাই যে প্রতিবাদ একটা করতেই হবে, প্রতিবাদ না করলে রাস্তায় না নামলে আর কিছু কথাবার্তা বলে বা সংসদে দাঁড়িয়ে করে কোনো প্রতিবাদ করা যাবে না, কেননা সংসদকে তারা অচল করে দিয়েছে। বর্ষা, শীত, গ্রীষ্মকালে 1 বছর পর আন্দোলনের পর মোদীর সরকার ওই আইনগুলো ফেরত নিল। ওরা আবার যাচ্ছে, কয়েক সপ্তাহ পরে আবার আসছে। এই ধরনের আন্দোলন হয়নি, এটা কোভিড মহামারীর একদম শীর্ষে কয়েকশো মানুষ মারা গেছেন। পরঞ্জয়বাবু যেভাবে গোটা ভারতবর্ষ জুড়ে লড়াই করছেন, ওর আমি খুব ভক্ত মানুষ। ওর কথা, ওর ইন্টারভিউ, লেখা আমি যখনই পাই খুব গোগ্রাসে পড়ি। আমি একটাই শুধু দুঃখের বিষয়, আমি ওর মতো অতটা আশাবাদী হতে পারছি না। মানে বরঞ্চ আমার ওর যে কথাটা পছন্দ হয়েছে সেটা হয়েছে যে আমরা ধরে নিই যে বিজেপি ফিরে আসছে, আমরা ধরে নিয়েই যদি লড়াইটা লড়ি, ধরে নিয়েই যদি একটা প্রতিরোধ তৈরি করি, তাহলে কি হয়? তার কারণ একটা নির্বাচন ফলাফল যাই ঘটুক না কেন, আমরা জানি যে ভারতবর্ষের দরিদ্র মানুষের রিয়ালিটিটা বদলায় না কোনোভাবে। সেটা হচ্ছে যে এইটা ওরা করলো অ্যাবলিশন, তার কারণটা হচ্ছে যে ওরা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিসকে বাইপাস করতে চাইছে, ধামাচাপা দিতে চাইছে। সেটা কি? সেটা হচ্ছে যে আর্টিকেল 356 এর একটা সাব আর্টিকেল আছে, সেই সাব আর্টিকেলটা 5 নম্বর। সেখানে কি বলা আছে? আর্টিকেল 356 এর সাব আর্টিকেল 5 এ যে যদি কোনো রাজ্যে কোনো কনস্টিটিউশনাল ব্রেকডাউন হয়, কোনো সাংবিধানিক পতন হয়, কেন্দ্রীয় সরকার সেটা টেক ওভার করতে পারে, কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানে একটা টাইম লিমিট আছে, এবং সেই টাইম লিমিটটা হচ্ছে আন্ডার নো সার্কামস্টান্সেস সেটা 1 বছরের বেশি চলতে পারে না। 1 বছরের বেশি সময় প্রেসিডেন্ট রুল চলতে পারে না, সেন্টার টেক ওভার করতে পারে না, আনলেস এন্ড আনটিল ওখানে ন্যাশনাল কোনো এমার্জেন্সি হয়, অথবা চিফ ইলেকশন কমিশনারকে বলতে হবে যে আমার এই রাজ্যে ইলেকশন করার মতো পরিস্থিতি নেই। কিন্তু কাশ্মীরে কিন্তু সেটা হয়নি। ভেরি ডিফিকাল্ট। পরঞ্জয়দার মতো মানুষের পক্ষেও সম্ভব না, সুজাতদার মতো মানুষের পক্ষেও সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না এটা করা। কোনো সংগঠনে পারে না। এটা কিন্তু একদম রাজনৈতিক লড়াই। আনফরচুনেটলি আমি বলতে বাধ্য হচ্ছি, নাহলে আমি সত্যের অপলাপ করব। এই যে পশ্চিমবঙ্গের কথা হচ্ছে, আমি একজন নাগরিক হিসেবে ভীষণভাবে চাইবো যাতে এই রাজ্যে কোনোভাবে বিজেপি মাথা চাড়া দিয়ে না ওঠে। কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই যারা করবে, যে সরকারটা পশ্চিমবঙ্গে আছে, তারাও তো তাদের সাংঘাতিক নৈতিক অধঃপতন ঘটেছে। ভেরি আনফরচুনেট, কিন্তু এটা সত্যি কথা। ইউ হ্যাভ টু ফেস দিস।
অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট নাম, গোটা ভারতবর্ষে উনি খুব সাহসিকতার সঙ্গে মোদীর সরকারের বিরুদ্ধে লড়াই করছেন। But what about her government? ইতিহাস আমি পড়াই, ইতিহাস যেমন পিছনে ফিরে দাঁড়াতে শেখায়, ইতিহাস আমাদের উত্তরণের পথ দেখায়। এই যে সরকার তারা পেছনে ফিরে দাঁড়াচ্ছেন এবং আমাদের আদি কোথায় করতে করতে ওই 707 মহাভারতও খুঁজে পাচ্ছেন। ইতিহাস কি কি ভুল করেছে আপনি বললেন খুব সুন্দরভাবে, কিন্তু ভবিষ্যৎ কি করবে? ইতিহাস কি তার ইঙ্গিত আদৌ দেয়, নাকি থাপ্পড় খাওয়াটাই আমাদের বর্তমান? না, ইতিহাস আমি যেটা বলছিলাম উত্তরণের পথ দেখাতে সাহায্য করেছে। তো আমরা যে ভুলগুলো করে এসেছি এত বছর ধরে, এত শতাব্দী ধরে, তো সেই ভুলগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেটুকু আমাদের যাতে চেষ্টা থাকে সেটাই, এবং তার ফলেই একটা চেষ্টাটা কি হবে যদি স্পেসিফিক হয়। না, আমরা কি হনুমান চালিসা পড়লে কোনো অসুবিধা আছে, নাকি কালকে আমরা কোনো নতুন পথে হাঁটবো তার কোনো ইঙ্গিত ইতিহাস দিতে পারবে? না, আমার না একটা কথা বলা যে আমাদের কিন্তু মাল্টিপ্লুরালিজম মাল্টিকালচারালিজমের কথা বলি, এই জন্য আমি এটা বলতে পারবো না যে হনুমান চালিসা পড়ে সে ভুল করে, বা যে কোরআন পড়ে সে ভুল করে, যে বাইবেল পড়ে সে ভুল করে। আমরা তো টলারেশনের কথা বলি, মাল্টিকালচারালিজম প্লুরালিজমের কথা বলি, কোনোটাতে তো ভুল নেই। কিন্তু আমরা তো একভাবে not necessarily, I'm not saying that, এটাই তো ফ্যাসিজম, তো ওয়ান নেশন ওয়ান ভয়েস, হিন্দু রাষ্ট্র, হিন্দুস্তানের কথা বলছে। আমি তো এটার বিরুদ্ধেই কথা বলছি, আপনি ঠিক উল্টোটা ধরলেন। কিন্তু আমি যেটা বললাম, আমি এবার আপনাকে সেই প্রশ্নটা করছি, ওরা খুব স্পেসিফিক, এক দেশ এক নেশন, আপনারা স্পেসিফিক নন কেন? কারণ আমরা তো এই চাপিয়ে দেওয়ায় বিশ্বাস করি না। এটা ওয়ান নেশন ওয়ান, এত মানুষ, এত প্লুরালিজম, এত কিছু, এটাকে তো উপর থেকে চাপিয়ে না দিলে এক করা যাবে না। আপনি ফাইট করতে পারছেন না কেন ফাইট করতে পারছি না? তাহলে আমরা কি করতে এতগুলো গণসংগঠন কেন একসঙ্গে আমরা পদক্ষেপ রাখছি? বললেন হয় বিজেপি জিতে যাবে নয় ফিরে আসবে, আপনারা ধরেই আমরা হেরে গেছেন। আমি কিন্তু একটা কথা বলছি, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল এলো কি গেল, আমরা বিজেপি যে মতবাদ, ব্রাহ্মণ্যবাদী মতবাদ, যে ধরনের অথরিটেরিয়ানিজমের কথা বলে, যে ধরনের ফ্যাসিজম প্রমোট করে, সেটার এগেইনস্টে কথা বলছি। কিন্তু আমি একটা জিনিস লাগিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলন, গণতন্ত্র জিতবেই উপরে নেই কেন, ওটা নিচে আছে কেন? গণতন্ত্র, হ্যাঁ, আপনি টেকনিক্যালি না, সেটা প্লেসমেন্ট, সেটা আপনার মনে হতে পারে, কিন্তু তাহলে এটাই বোঝাচ্ছে কি আপনি এরকম করে, আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেটা কিন্তু কমপ্লিটলি উল্টে দিলেন। তো আপনি যদি উল্টো করে বোঝেন, আমি না ওই উল্টো করে বলতে পারবো না। আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি, আপনার মনে হচ্ছে হলেও সেখানে বসবে, আপনার মনে হচ্ছে যদি আমাদের কোনো আশাই না থাকতো তাহলে আমরা এখানে আসতাম না। আমাদের সবাই সময়ের দাম আছে, আমাদের নিজেদের পারিবারিক জীবন আছে, সবকিছু ফেলে আমরা যদি একভাবে চেষ্টা করছি, তাহলে আপনারই তো এক্সকিউজ মনে হতে পারে। এক্সকিউজ দিয়ে বলা ওয়ান নেশন ওয়ান থিওরি, ওয়ান হিন্দু রাষ্ট্র ওয়ান ভয়েস, এগুলো এক্সকিউজ আমার কাছে মনে হয়। কারণ এই দেশে কোনোদিন ছিল না, এই একাধিপত্য কোনোদিন ছিল না। হ্যাঁ, আমি কোনোদিন লড়ার কথাও ভাবি না। অল্টারনেটিভ ভয়েসটা কিভাবে উঠে আসবে? তো সিভিল সোসাইটি কথা বলবে, আমি তো সেটাই বলছি যে অল্টারনেটিভ ভয়েস কি করে উঠে আসবে, এই প্রশ্নটা ওনাকে করছিলাম। কারণ 1 ঘন্টা আমাদের এই প্রেস কনফারেন্সটা দেখার পরে যেটা বুঝলাম, দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট সিভিল মুভমেন্ট। একটা নেশন কি? একটা নেশন হচ্ছে যেখানকার এডুকেটেড মানুষেরা অ্যাসিওর করবে তাদের সিভিল মুভমেন্টের দ্বারা, তাদের সোশ্যাল অর্গানাইজেশনগুলোর দ্বারা, তাদের হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলোর দ্বারা, তাদের এনজিওস দ্বারা, যে আমাদের দেশে একটি লোকও না খেয়ে শোবে না। এটা হচ্ছে সিভিল রাইট মুভমেন্ট। এখানে গভর্নমেন্ট কি করলো, গভর্নমেন্ট কি করতে পারলো না, সেটা কোনো বিষয়ই না। কারণ গভর্নমেন্ট হচ্ছে 5 বছরের কিছু মানুষেরা আসেন যারা পার্টি অফিসে পোস্টার লাগান, তাদের দ্বারা কিছু হবে না। এটাও আমাদের দেশের ইতিহাস যিনি যাদবপুরে পড়ান তিনি জানেন না, সুজাত ভদ্র জানেন না, কৌশিক সেন জানেন না। তাই বারবার তারা একটি গভর্নমেন্ট কি করছে বা কি করছে না, আমি সেই গভর্নমেন্টের নাম নিচ্ছি না, কিন্তু সেই গভর্নমেন্ট এখন চলছে। আজকে যখন আমরা বলি যে খিদে পেয়েছে, তখন মা আমাদেরকে খাবারটা সার্ভ করেন, তাতে ভাত থাকে, ডাল থাকে, রুটি থাকে, তরকারি থাকে,
যেটা খেয়ে আমরা বাঁচব। কিন্তু যখন আমরা বলি খেতে দাও, তখন তিনি বলেন না যে আমাদের দেশের গভর্নমেন্ট চালাতে পারছে না বলে আমি তোকে খাবার দিতে পারছি না। সিভিল রাইটস মানে হচ্ছে আমাদের দেশের মানুষদেরকে তাদের পাড়ার থেকে একটা মুভমেন্ট গড়ে তুলতে হবে, মাসে একটা দিন কোথাও গিয়ে এক হতে হবে। সিভিল লিডাররা হচ্ছেন যারা প্রতিদিন সকালবেলা উঠে তাদের বাড়ি থেকে ফেসবুক লাইভ করে তারা সেই উইকে কী কাজ করলেন বা সেই দিনে কী কাজ করতে যাচ্ছেন ভারতবর্ষের জন্যে সেটা জানান দেবেন। আজকে আমরা যে মানুষেরা চ্যানেল চালাই, একটি চ্যানেল থেকেও উঠে আসে না যে আমরা তার পাড়ার মানুষদের জন্যে কি করব। তাই আমার খুব স্পেসিফিক প্রশ্ন, সুজাত ভদ্র যখন প্রেস কনফারেন্সটা এন্ড করছেন তখন কলকাতার একটি মানুষও বলল না যে তাদের কিছু প্রশ্ন আছে। এবং আমার প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্টই যদি সব কিছু করে দেবে তাহলে আমরা তো ঠুটো জগন্নাথ হয়ে বাড়িতে বসে থাকবো, কারণ ট্যাক্স দিই। ট্যাক্স দেওয়ার পরে তো আমরা সবাই ঠুটো জগন্নাথ হয়ে যাব, হাত কাটা পা কাটা, শুধু বাড়িতে বসে গেলার জন্য আমাদের জন্ম হয়েছে। অনেকেই বলেন যে এভরিথিং ইজ পলিটিক্স। ইজ পলিটিক্স অনলি আস্কিং কোয়েশ্চেন, নট গিভিং সলিউশন? আমরা কি এখনও 2023-এ ডিসকাশন করব যে আমরা কিভাবে মারা যাব, আমাদের দেশের লোকেরা কিভাবে মারা যাবে, আমাদের দেশে কিভাবে রেফিউজি তৈরি হবে, আমাদের দেশে কি করে গরু পাচার হবে, আমাদের দেশে কি করে অঙ্গ পাচার হবে? না, সেগুলোকে আটকানোর জন্য সিভিল মুভমেন্ট হবে। সিভিল মুভমেন্ট মানে আমাদের নিজেদের চ্যানেল হতে হবে। সিভিল মুভমেন্ট মানে পাড়াতে রাত্রিরে জাগরণ করতে হবে কিছু মানুষকে বেতন দিয়ে, যাতে পাড়া থেকে চুরি না হয়, কিডন্যাপিং না হয়, অঙ্গ পাচার না হয়। আমাদেরকে পোস্টার লাগাতে হবে, সেই পোস্টারে পরিষ্কার করে লেখা থাকবে পাড়ার মানুষেরা এক হচ্ছে, আপনি সদস্য হয়ে নিজের সমস্যা জানান যাতে আমরা আপনার পাশে দাঁড়াতে পারি। কোনো প্রেস কনফারেন্স করে, সাংস্কৃতিক সম্মেলন করে, পায়ে হেঁটে আমাদের সময় নষ্ট না করে স্পেসিফিক কিছু মুভমেন্ট করুন, যে প্রশ্নটা আমি বারবার করছিলাম। তারপরে কিছু সাংবাদিক উঠে এলেন যে এইভাবে জিজ্ঞেস করতে পারতেন, ওইভাবে বলতে পারতেন। সেই সাংবাদিকদের বলছি, আপনাদের জন্য পথ খুললাম, আপনারা আমাকে এসে বললেন, তাদেরকে বললেন না। তাই যারা সিভিল মুভমেন্ট করতে নামছেন এবং মনে করেন আপনারা বেশ বড় বড় লিডার, তাদেরকে বলি আপনারা পার্মানেন্ট মুভমেন্ট না করে হঠাৎ ইলেকশনের সময় এসে হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স, হঠাৎ করে কিছু হাঁটা, হঠাৎ করে কিছু গান গাওয়া, হঠাৎ করে প্যাশনেটলি কেঁদে ফেলা, হঠাৎ করে সিএ নিয়ে বলা, দিজ আর অল মিনিংলেস। আপনি তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে নেমেছেন AK-47-এর বিরুদ্ধে। আপনারা যদি সিভিল রাইট বোঝেন তাহলে দরকার পড়লে আমাদেরকে ডাকুন আপনাদের মঞ্চে, আমরা মানুষকে ভালো করে সেই বার্তাটা দিতে পারবো যাতে আমাদের দেশে সিভিল মুভমেন্ট হয়, মানুষেরা উঠে দাঁড়ায়, যাতে গভর্নমেন্টও গর্বিত বোধ করে আমাদের সবার এই সিনাটা 100 ইঞ্চি হয়ে যায়। আজকেও যদি আমরা আলোচনা করি আমাদের দেশের সিটিজেনশিপ নিয়ে, কি লজ্জার কথা। সিভিল রাইট মানে আমাদের দেশের ডেমোক্রেসিটা উপরে থাকবে আর ফ্যাসিবাদরা নিচে থাকবে। সেদিন আমাদের দেশের সিভিল রাইট মুভমেন্ট সাকসেসফুল হবে। ধন্যবাদ আমাকে শোনার জন্য। আমি নরেশ জৈন।